এবং ইনকলাব জিন্দাবাদ। যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয়, খুব অচিরেই আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, কিয়ামত পর্যন্ত এই দেশের মানুষ বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার এবং কী কী। এটা হলো খুশি করার জন্য। আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন তাহলে দেখুন যে এই পৃথিবী কীভাবে চলছে। আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই। গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে, তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না। আজকের এই সভ্যতার যুগে যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি একটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন, যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর। কানাডার মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিচেস্ট কান্ট্রি এবং ক্ষেত্র বিশেষে আমেরিকার চেয়ে যাদের পার ক্যাপিটা ইনকাম, তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলব। এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই, ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন। এটার বাস্তবতাটা হলো যে আপনি কখনো অসম যুদ্ধ করতে পারেন না। রিয়ালিটি ইজ দ্যাট। যেখানে 200 বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি, যেখানে মোর দ্যান 300 ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল, তাদের কাছে স্বাধীনতা পেয়েছে, এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে। এটা হলো রিয়ালিটি। এখন ভারতের যে বর্তমান অবস্থা, ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, মিলিটারি পাওয়ার 5th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন, আমাদের ভিসা বন্ধ রেখেছে, আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না, একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই। দ্যাটস আ রিয়ালিটি। আমরা এখানে খুব ভাইব তৈরি করছি, ফাটাই ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, কিন্তু বাস্তবতা হলো সীমান্তে গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে, কাঁটাতারে বেড়া দিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএসএফের যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে, আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি। তো সেখানে আমি এই কাগজপত্র পাঠালাম, রেড অ্যালার্ট পাঠালাম। এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের, তার চাইতে এটা রিভার্স বুমেরাং হয়ে যাবে, সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে। কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যদি কাউকে সঙ্গে ধোঁকাবাজি করেন, ঠকান, কাউকে বড় কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান, বেলুন দেখান, ওটার ভার বহন করতে কিন্তু যান চলে যায়। এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে ভিসা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমরা খুব বীর, আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না, আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো, পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্ন। এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে। আমরা ভারতের বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিকেল যে ট্যুরিজম, কোনোটাতে আমরা করতে পারিনি। ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি প্রো ট্রাম্প, আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্ত কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্লসনের সাথে
যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইডি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডি কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা তৈরি করতে চায়, বেইজ তৈরি করতে চায়, যে বেইজটা শেখ হাসিনা দিতে রাজি হননি। কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেইজ তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা। সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়ার, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে, এই পদক্ষেপগুলো যুক্ত হয়, সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিনসের ব্যাপারটা ঢাহা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, বিএনপির নামও আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেননি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তুই এনডিআই, আইআরআই এর নাম আনলেন। একটা জানি আমরা, এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, আইআরআই হলো রিপাবলিকানদের সাথে লাইন্ড আছে। তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্র সেটা রিপাবলিকানদের, তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য। এসব ইনফ্যাক্ট মোটা দাগিয়ে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া, বিশেষ করে টাকার কালসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে। এবং যেহেতু ইউএসএআইডি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে অ্যাগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে। এবং এই আলাপ মার্কিনদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করব আমরা নিশ্চয়ই, যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ, সেটা শেষ করার মিশনে আসলে নেমেছেন ট্রাম্প, মাস্ক এরা। যাই হোক, সেটা অন্য আলোচনা। এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না। আবার একই সাথে আমরা এটাও যোগ করবো, আমেরিকা এই ধরনের কাজ অনেক জায়গায় করে নাই, তাও না। সো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব। এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি অ্যাকসেপ্টেবল পোর্টালও ইউএসএআইডির ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা, এগুলোর কথা এসছিল। এবার আসি জনাব ট্রাম্পের সাথে মোদির যে ইন্টারভিউ, ওখানে এক সাংবাদিক, ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুস ও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে সরোসের আশা নিয়ে, সরোসের ছেলে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে, কারণ সরোস ভারতের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে বলে বলছে। ইনফ্যাক্ট সরোসের ওপেন সোসাইটির
নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদীর সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে, তাই তারা সেটা নিয়ে শোরগোল করেছে। যাই হোক, যেভাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, শত শত বছর তারা কাজ করছেন। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদী মানে প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব। একদম স্পষ্টভাবে উনি না করেছেন, তারা এটা করেন না। মোদী পড়েন এবং শত শত বছর ধরে করে আসছেন, এবং ট্রাম্প পড়ছেন এটা, এবং এই ইস্যুটা বা মোদীর উপরে ছেড়ে দেব। মানে কেউ কেউ এটাকে মিস ইন্টারপ্রিট করে বলার চেষ্টা করছেন বাংলাদেশ ইস্যু এখন মোদীকে ছেড়ে দিল, মোদী এবার যা ইচ্ছা তা করবে। নো,